গত 1 ফেব্রুয়ারি 21শে বইমেলার প্রথম দিনেই নজর কাড়া একটি ঘটনা ঘটল। একটি ডাস্টবিনে সাবেক প্রধানমন্ত্রীর ঘৃণাভরা ছবি লাগানো হয়, আর ওই ছবিটাই সবচেয়ে বেশি ভাইরাল হয়, যেখানে দেখা যায় বর্তমান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম সেই ডাস্টবিনে ময়লা ফেলছেন। এমন ঘটনা ঘটলেই বাঙালিরা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক দল উৎসবের আনন্দ খুঁজে পায়, আর এক দল বলেন না, এটা করা ঠিক হয়নি। কিন্তু এই দ্বিতীয় দলের উদ্দেশ্যে একটি প্রশ্ন করতে চাই, আপনারা কি ডিস্ট্যালিনাইজেশন শব্দটা শুনেছেন? শুনে থাকলে ভালো, আর না শুনে থাকলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। আজ আমরা ইতিহাস থেকে শেখার চেষ্টা করব একজন নেতাকে কিভাবে সম্পূর্ণরূপে মুছে ফেলা হয় এবং কেন কেউ কেউ সেই মুছে ফেলা ডিজার্ভ করে। বিশ্বের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি কারা? নিশ্চয়ই সেই নেতা যার একক ক্ষমতার জোরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা হয়েছিল। তার প্রতি ঘৃণা দেখানোর নমুনা আজও ইতিহাসের পাতায় স্পষ্ট। অথচ আমাদের দেশে মাত্র 7 মাস পরেও কাউকে ঘৃণা দেখানো যাবে না। যে সমাজ বছরের পর বছর অত্যাচারের শিকার হয়, তার প্রতিক্রিয়া তো হবেই, তা মূর্তি ভাঙার মাধ্যমে হোক অথবা ময়লা ফেলার মাধ্যমে হোক। ইতিহাস বলে এই ডিসপ্লে অফ হেড নতুন কিছু নয়। আজকের ভিডিওতে আমরা সেই ঘটনাগুলোই তুলে ধরব, কীভাবে স্ট্যালিন, হিটলার কিংবা অন্যান্য স্বৈরশাসকদের পতনের পর তাদের লেগেসি ধ্বংস করা হয়েছিল। 1953 সালের 5ই মার্চ জোসেফ স্ট্যালিন মারা যান। 40 বছরের বেশি সময় ধরে সোভিয়েত ইউনিয়ন শাসন করা এই ব্যক্তি একদিকে ছিল দেবতার মতো পূজিত, অন্যদিকে ছিল ভয়ের প্রতীক। কিন্তু তার মৃত্যুর কয়েক বছরের মধ্যেই তার সমস্ত মূর্তি ভেঙে ফেলা হয়, বই থেকে তার নাম মুছে ফেলা হয়, স্ট্যালিনগ্রাদের নাম পরিবর্তন করে রাখা হয় ভলগোগ্রাদ। এটাই ছিল ডিস্ট্যালিনাইজেশন, যার মূল উদ্দেশ্য ছিল স্ট্যালিনের ছায়া যেন সোভিয়েত সমাজ থেকে মুছে ফেলা হয়। 1956 সালের 25 ফেব্রুয়ারি সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ পার্টির 20তম কংগ্রেস গোপন ভাষণ দেন, যেখানে তিনি সরাসরি স্ট্যালিনের বর্বর শাসনের সমালোচনা করেন। এরপর থেকে শুরু হয় আরও বড় পরিবর্তন। স্ট্যালিনের মূর্তিগুলো ধ্বংস করা হয়, তার নামে থাকা রাস্তা, শহর, স্কুলের নাম পরিবর্তন করা হয়, ইতিহাসের বইগুলোতে তার মহান নেতা পরিচয় মুছে ফেলা হয়। কিন্তু এই প্রতিক্রিয়া সব দেশেই একরকম ছিল না। পোল্যান্ড ও হাঙ্গেরির জনগণ আরও বেশি স্বাধীনতা চায়, কিন্তু সোভিয়েত ইউনিয়ন তা মেনে নেয়নি। 1956 সালের 23শে অক্টোবর হাঙ্গেরির জনগণ বিপ্লব শুরু করে, স্ট্যালিনের মুক্তি ভেঙে ফেলে। কিন্তু পরবর্তীতে সোভিয়েত বাহিনী দমন অভিযান চালিয়ে 2500 মানুষের প্রাণ নেয়। এভাবে ডিস্ট্যালিনাইজেশন ধীরে ধীরে স্থিমিত হয়ে যায়, কারণ সোভিয়েত নেতারা পরে বুঝতে পারে যে খুব বেশি পরিবর্তন আনলে পুরো সোভিয়েত সাম্রাজ্যই ভেঙে পড়তে পারে। স্ট্যালিনের পর আর এক স্বৈরশাসকের নাম অ্যাডলফ হিটলার। 1945 সালের 30শে এপ্রিল হিটলার আত্মহত্যা করে। তারপরেই শুরু হয় তার লেগেসি মুছে ফেলার এক মহাযজ্ঞ। নাজি পতাকা পোড়ানো হয়, তার ছবি ছিঁড়ে ফেলা হয়, বার্লিনের রাইখ চ্যান্সেলরি ধ্বংস করা হয়, তার বাংকার যেখানে সে আত্মহত্যা করেছিল তা মাটির সাথে মিশিয়ে ফেলা হয়। এখানেই শেষ নয়, জার্মান আইনেও পরিবর্তন আসে। 1949 সালে জার্মান দপ্তর বিধিতে পেনাল কোড সেকশন 86A নাজি প্রতীক ব্যবহার করা নিষিদ্ধ হয়। নাজি সেলুট নিষিদ্ধ করা হয়। মেইন ক্যাম্প বইটি 2016 সাল পর্যন্ত নিষিদ্ধ ছিল। কেন এত কিছু হয়েছিল? কারণ জার্মানি শুধু হিটলার নয়, বরং তার আদর্শকেই পুরোপুরি মুছে ফেলতে চেয়েছিল। প্রতীক ধ্বংস তো নতুন কিছু নয়। 2003 সালে সাদ্দাম হোসেনের পতন হওয়ার পর তার বিশাল মূর্তি ধ্বংস করা হয়েছিল। 2020 সালে আমেরিকায় কনফেডারেট জেনারেলদের মূর্তি নামিয়ে রাখা হয়, কারণ অনেকেই এগুলোকে দাসপ্রথার প্রতীক হিসাবে দেখত। কিন্তু প্রশ্ন হলো, প্রতীক ধ্বংস করলেই কি ইতিহাস মুছে ফেলা যায়, নাকি ইতিহাস থেকে শেখার আরও ভালো উপায় আছে? আজকের ভিডিওতে আমরা দেখলাম, যখনই কোনো শাসক অত্যাচারী হয়ে ওঠে, যখনই একটি জাতি অতীতের কিছু অধ্যায় মুছে ফেলতে চায়, তখন মূর্তি ধ্বংস করা হয়, ছবি ছেঁড়া হয়, নাম পরিবর্তন করা হয়। এটা শুধু বাংলাদেশেরই বাস্তবতা নয়, এটি একটি বিশ্বব্যাপী প্রবণতা। তাহলে আজকের প্রশ্ন, এই যে ডাস্টবিনে ছবি লাগানোর ঘটনা, এটা কি শুধু রাগের বহিঃপ্রকাশ, নাকি নতুন অধ্যায়ের সূচনা? আপনার মতামত অবশ্যই কমেন্টসে জানান। তো আজকের ভিডিও এখানেই শেষ। সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই পেজ। See you in my next upload. Stay well, stay aware.